নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজকের মোকদ্দমা এক এমন প্রডিউসার ডিরেক্টরের বিরুদ্ধে যিনি ৩৩ বছরে প্রায় ৫০টা ফিল্ম বানিয়েছেন। কিছু হিটও হয়েছে, কিন্তু প্রতিটা ফিল্মে কিছু না কিছু কন্ট্রোভার্সি অবশ্যই ছিল। কিন্তু আজ আপকি আদালতে ওর বিরুদ্ধে মামলা চলছে, কারণ ওনার ওপর একজন গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের এজেন্ট বলে অভিযোগ তুলেছে। শুরু করছি আজকের মোকদ্দমা। प्रोड्यूसर डायरेक्टर महेश भट्ट आपकी अदालते हाजिर हो। আপকি আদালতে জনতা উপস্থিত অভিযুক্ত রয়েছে। মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ জাভেদ নাকভির অনুমতি চাইব এজলাস শুরু করার জন্য। मुकदमा शुरू करा हो। তো মোকদ্দমা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ প্রডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের বিরুদ্ধে। आपकी अदालते প্রোডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের ওপর এক গ্যাংস্টার অভিযোগ করেছে যে দাউদ ইব্রাহিমের সঙ্গে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভট্ট সাহেব, গ্যাংস্টার রবি পূজারীর অভিযোগ, উনি এটা বলেননি যে সম্পর্ক আছে। উনি বলেছেন যে মহেশ ভট্ট দাউদ ইব্রাহিম আর ছোটা শাকিলের হয়ে কাজ করে। দেখুন, দিনে দুপুরে একজন ভদ্রলোকের ঘরে এসে আপনি গুলি চালাবেন, তারপরে আপনি ন্যাশনাল চ্যানেলে সেই ব্যক্তির আপনি বদনাম করবেন, এটা বলবেন যে ও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে, দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত আছে, শুধু এই কারণে যে আমি নির্ভীক হয়ে মাইনরিটিসদের ইস্যু এই দেশের সামনে তুলে ধরেছি এবং সেই কারণেই এই লোকটা আমাকে এটা বলবে যে আমি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রাখি। তো আমি এটা প্রয়োজনীয় মনে করি না যে আমি সেই ব্যক্তির যে বিদেশে গিয়ে বসে আছে, যে আমাকে আগে বিনা কারণে গুলি চালাবে এবং তারপরও এই অভিযোগ করবে, আমি তার জবাব দেব। কারণ এই দর্শকরা সামনে বসে আছে, আমি তাদের বলবো যে আমার চোখের দিকে তাকিয়ে দেখুন আর প্রশ্ন করুন নিজের মনকে, সেখানে কি উত্তর পাচ্ছেন। কারণ আমার এদের হৃদয়ের ওপর বিশ্বাস আছে, আমার এদের চোখের ওপর ভরসা আছে যে এদের চোখে সেই শক্তি আছে যে এরা আমার দেহের কোষে কোষে তাকিয়ে দেখুক যে এই ব্যক্তি আপনাদের অ্যান্টি ন্যাশনাল বলে মনে হয় নাকি এই ব্যক্তিকে আপনাদের আন্ডারওয়ার্ল্ডের বলে মনে হয়। আমি সাহস করে এই কারণে বলি, কারণ আমার জীবন একটা খোলা বইয়ের মতো রেখেছি। আমি আজ পর্যন্ত কিচ্ছু লুকাইনি। আর এটা আপনাদের কর্তব্য, এটা ১০০ কোটি হিন্দুস্তানির কর্তব্য যে আপনারা একজন ল অ্যাবাইডিং কারেজিয়াস হিন্দুস্তানিকে রক্ষা করবেন। কিন্তু ভট্ট সাহেব, সত্য তো এটাই যে যখন আপনাদের মুখোমুখি কথা হয় সেই ব্যক্তির সঙ্গে, আপনার চোখে চোখ রেখে দেখতে তো ও পারেনি, কিন্তু এটা বলেছে যে আমার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে মহেশ ভট্টের দাউদ ইব্রাহিমের সঙ্গে রিলেশন আছে, মহেশ ভট্ট দাউদ ইব্রাহিমের জন্য কাজ করে। রাজাজি, যদি ওর কাছে থাকে তাহলে আমি হাত জোর করছি, যদি যদি রবি পূজারী সাহেব আপনি এই প্রোগ্রাম এখন দেখেন, তাহলে আমি আপনার কাছে হাত জোর করছি, ওই প্রমাণ আপনি হিন্দুস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিকে দিন, হিন্দুস্তানের মানুষদের সামনে নিয়ে আসুন, তারপর সবকিছু তো পরিষ্কার হয়েই যাবে, তাই না? ব্যাপারটা কি? জবাব তো পুলিশের দেওয়া উচিত। পুলিশ আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আপনার সিবিআই আছে, আপনার র আছে, আপনার পুলিশ অফিসারেরা রয়েছে। এটা ওদের কি জানা নেই? হয় আমার মন জানে যে আমার কানেকশন আছে আন্ডারওয়ার্ল্ডের সাথে, বা পুলিশ জানে। কিন্তু ভট্ট সাহেব, পুলিশ তো আপনার ডিফেন্সে থাকে, আপনার অফিসে গুলি চলে, একজন মানুষ এসে গুলি চালিয়ে সে উধাও হয়ে যায়, হুমকি দিয়ে চলে যায়, আর এত শক্তি গ্যাংস্টারের যে ওরা আপনার মনে এই ভয় তৈরি করে গেল যে আমরা যে কোনো সময় আপনার উপর গুলি চালাতে পারি। দেখুন, ভয় তো তৈরি করতে ও ফেল করেছে। হ্যাঁ, গুলি মেরে মানে মেরে দিয়ে আমাকে খ- খতম করতেই পারে, কিন্তু কিন্তু যদি এটাই লক্ষ্য থাকে, ওরা আমাকে ভয় দেখিয়ে আহ, একটা ভয় পাওয়া কুকুরের মতো কোনো কোণে লুকোতে বাধ্য করবে, তাহলে ওদের জানিয়ে দেব যে আমি ভীত নই। আপনি আমার প্রাণ নিতে পারেন, যদি অসহায়ের জন্যে বলা তার পরিণাম এটাই হয় যে আপনি আমার প্রাণটা নেবার হুমকি আমাকে দেবেন। কাল কেন, আজই গুলি মারুন আপনি আমাকে।
কিন্তু ভট্ট সাহেব, পুলিশ একবারও বলেনি যে হ্যাঁ আমাদের কাছে তথ্য রয়েছে, মহেশ ভাটের আন্ডারওয়ার্ল্ডের সাথে কোনো কানেকশন নেই, মহেশ ভাটের রেকর্ড একদম স্বচ্ছ পরিষ্কার। রজতজি, আমার পুলিশের থেকেও সার্টিফিকেট চাই না, আমার এই দেশের কোনো বড় লিডারের থেকেও সার্টিফিকেট চাই না। আমি এখানে মানুষের সামনে ভিক্ষা চাইবো না, আমাকে সার্টিফিকেট দিন। দেখুন, এই যে গ্যাংস্টার আছে না, ওরা অভিযোগ করছে যে আমার নাকি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রয়েছে। ভগবানের দিব্যে আমাকে সার্টিফিকেটটা দিন। আমার মন, দেহের প্রতিটি কোষ এই সময় বলছে যে আমি আসল কি সেটা যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন। তো সেটা আপনাদের দুর্ভাগ্য। আমি তো সেটাই বলবো যেটা আমি আপনার আগের শোতে এসেও বলেছি। তাহলে আমি অন্ধের শহরে আয়না বিক্রি করতে এসেছি, সেটা তো আমার দুর্ভাগ্য। ভট্ট সাহেব, যদি স্পেসিফিক অভিযোগের কথা বলি, অনেকক্ষণ রবি পূজারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, গ্রিল করেছিলাম। ওই গ্যাংস্টার, আমরা জানি না কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে কথা বলেছে, কিন্তু ও বলেছিল যে আপনি মাজিদ মেমানের সঙ্গী, ও ডিফেন্ড করে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের জন্য আদালতে যায়। আচ্ছা, আপনি কি এই প্রশ্নটা শ্রী রাম জেঠমালানিকে করবেন যখন ও ওদেরকে ডিফেন্ড করে, যাদের দেশদ্রোহী বলা হয়ে থাকে, যাদের উপরে অভিযোগ যে ওরা ক্রিমিনাল? না, এই প্রশ্ন আপনি এদের কেন করবেন? কারণ এ মাইনরিটি কমিউনিটিতে বিলং করে। তাছাড়াও যে কথাটা হলো শুধু অ্যালিগেশনের উপর ভিত্তি করে আপনি ওই লোকগুলোকে ক্রিমিনাল বলতে পারেন না যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন। আমাদের দেশে আমরা যে সিভিলাইজড হওয়ার দাবিটা করি, যতক্ষণ কোর্টের পুরো প্রসেস সমাপ্ত না হয় আপনার কোনো অধিকারই নেই যে আপনি ওই ব্যক্তিকে ক্রিমিনাল বলে দেবেন। দেখুন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় অনেক চেষ্টার পরেও সাদ্দাম হোসেনের উপর ট্রায়াল চলছে, কিন্তু এখনো যতক্ষণ এই ট্রায়াল শেষ না হবে আপনি ওকে অপরাধী বলে ডাকতে তো পারেনই না। এটাই সিভিলাইজড সোসাইটি আর একটা ক্রিমিনাল সোসাইটির পার্থক্য। ওনার অবজেকশন তো এটা যে যখন মাজিদ মেমানের ওপর গুলি চালানো হয় তখন ওনার বাড়িতে সবার প্রথমে আপনিই পৌঁছে যান। তো কি করব আমি? নিজের ভাইয়ের ওপর যখন হামলাটা হবে তখন আমি যাব না নাকি? ওই সংস্কারকে আমি কি করে উপড়ে ফেলবো? যখন নিজের কারোর বিপদ হবে তখন পাশে থেকে তার চোখের জল মোছানো। আমি যদি গিয়ে ওদের বাচ্চাদের হাত ধরে বলি যে তোমরা একা নও, যখন গিয়ে আমি নিজের বৌদিকে বলি যে আমার ছায়া আপনার মাথার উপর এখনো আছে, তো আমি কি কোনো ক্রিমিনাল অ্যাকশন করে ফেলেছি? আমাদের দেশের রীতিই এটা যে আমরা একে অপরের পাশে থাকি খারাপ সময়। আমি তো সেটাই করেছি। এটাই তো দেশের আচার। আমি সেই আচারটুকুই তো পালন করেছি। আপনি তার জন্য আমাকে কাঠগড়ায় তুলবেন? ওনার বক্তব্য হলো, যে ব্যক্তি গ্যাংস্টারদের বাঁচায়, যে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের বাঁচানোর কাজ করে, সে তো দেশভক্ত হতে পারে না। রাজাজি, যে মানুষের কাছে লুকানোর জন্য কিছু থেকে থাকে না, সে এইভাবে বুক ঠুকে বলতেই পারেন না। যার কাছে লুকানোর কথা থাকে সে নিজের ঘর থেকে বেরোয় না। যেমন আমার কর্মক্ষেত্রের লোকেরা, যাদের কাছে লুকানোর অনেক কিছু আছে। আন্ডারওয়ার্ল্ডের নামে অনেকেই তো ভয় পায়। আন্ডারওয়ার্ল্ডের কথা বলে সব সময় আমি আওয়াজ তুলেছি। যদি আমি কারোর পাশে থাকি তাহলে প্রকাশ্যে পাশে থেকেছি। আমার কাছে লুকোনোর কিচ্ছু নেই। আমার সাহস, আমার এই মানসিকতা, আমার এই স্পষ্ট কথা এই কারণেই আছে যে আমার কাছে লুকোনোর মতো কিছু নেই। আমি ঢাকাঢুকি ছাড়াই বাজারে দাঁড়িয়ে আছি একটা খোলা বইয়ের মতো, যার দেখতে হবে উঁকি মেরেও দেখে যাও। আপনার বক্তব্যে সুভাষচন্দ্র বোসের তেজ আছে, পরশুরামের শক্তি রয়েছে, কিন্তু আমাদের এখানে পরিস্থিতি এমন যে একলব্যের আঙুল কাটা হয়, কর্ণের কবচকুণ্ডল কেড়ে নেওয়া হয়। আমরা সবাই আপনার সাথে আছি। দেখুন, আপনার এই কথাটাই আমার আসলে অর্জন। আমি এটাই বিশ্বাস করতাম যে আমার চরিত্রের প্রমা যতক্ষণ না আপনাদের হৃদয় থেকে আসবে, আমার অস্তিত্বর কোনো মূল্যই নেই। হ্যাঁ, ঠিক আমি বলেছেন। কোনো ফুটো মস্তান গ্যাংস্টার বা কোনো পুলিশ অফিসার অথবা পলিটিশিয়ানদের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাই না। যদি জনতার হৃদয়ে ওই বোধ থাকে, তাহলে আপনাদের চোখে সেই ক্ষমতা থাকে, তাহলে আমার মধ্যে আপনার একবার তাকিয়ে দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ব্যক্তির ক্যারেক্টারটা ঠিক কিরকম, নকল নাকি আসল। আপনি জবাব দিয়ে দিয়েছেন, আমি জিতে গেছি, ব্যাস, থ্যাংক ইউ। ভট্ট সাহেব, নিজেকে জয়ী ভাবার আগে আমি 2-3টে প্রশ্ন আপনার চোখে চোখ রেখে করতে চাই। হ্যাঁ, আপনি কি কখনো জীবনে দাউদ ইব্রাহিম বা ছোটা শাকিল বা কোনো গ্যাংস্টারের সঙ্গে দেখা করেছেন? কখনো না। আচ্ছা, কখন আপনি ফোনে কথা বলেছেন দাউদ ইব্রাহিম, আনিস ইব্রাহিম বা ছোটা শাকিরের সঙ্গে? না, আন্ডারওয়ার্ল্ড জগতের কোনো মানুষের সঙ্গে আপনার কখনো কোনো সম্পর্ক ছিল না?
আবু সালিম আমাকে ফোন করেছিল। ও বলেছিল যে, ভাই, আমি যখন হুমকি দিই, ভয় দেখাই ফিল্মওয়ালাকে, আর ও টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় না, তো তুমি কেন ওদেরকে পুলিশের কাছে পাঠাচ্ছ? হ্যাঁ? তো আমি বলেছিলাম, ভাই শোনো, আমার বাবা বলেছিল যে প্রতিবেশীর বাড়িতে যদি ডাকাতি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে থানায় খবর দাও। আমি তো সেটাই করছি যেটা আমাদের সংস্কারে রয়েছে। ব্যাস এইটুকুই তো। তো হেসে ফেলে তখন। ও আমাকে ফোন করেছিল ধমকানোর জন্য, ভয় দেখানোর জন্য নয়। ও আসলে বলেছিল, দেখুন, যদি আপনি বলে দেন তাহলে ছেড়ে দেব, পুলিশকে আপনি খবরটা দেবেন না। কারণ তখন আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, ওই ব্যক্তিকে আমরা মেরে ফেলবো যাকে আপনি বাঁচাতে চাইছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছিলাম যে ও আমাকে ভয় দেখায়নি আদৌ, ও আমাকে হুমকি দেয়নি, শুধু এটা বলেছে যে পুলিশের কাছে নিজেদের লোকদেরকে পাঠাবেন না। ভাট সাহেব, এই অভিযোগ আপনার উপর কেন আনা হয়, কি ব্যাকগ্রাউন্ড, কি কারণে এইসব প্রসঙ্গ আসে, সেসব নিয়ে আমার কাছে একটা লম্বা লিস্ট আছে। কিন্তু আমরা একটা ব্রেক নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন প্রডিউসার ডিরেক্টর মহেশ ভাটের ওপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি প্রডিউসার ডিরেক্টর রাইটার মহেশ ভাটের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ মহেশ ভাটের ওপর। আপকি আদালতে প্রডিউসার ডিরেক্টর মহেশ ভাটের বিরুদ্ধে একজন গ্যাংস্টার অভিযোগ করেছেন যে উনি সব সময় নিজের আন্ডারওয়ার্ল্ডের বন্ধুদেরই সমর্থন করেন। ভাট সাহেব, একজনের নাম হলো তো মাজিদ মেমান। আপনি বললেন উনি শুধু কেস লড়েন, ওকালতি ওনার পেশা। কিন্তু অনেকবার এমন ইনসিডেন্টও হয়েছে যখনই কারোর নাম আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জুড়েছে, আপনি তাকে ডিফেন্ড করতে সবার আগে সেখানে পৌঁছে গেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ভারত শাহের, যার বিরুদ্ধে 20টা টেপ পেয়েছিল পুলিশ আন্ডারওয়ার্ল্ডের সাথে কথা বলার। কিন্তু যখন ভারত শাহ পুলিশ স্টেশনে যান, যখন ভারত শাহ আদালতে যান, তখন একজনই ব্যক্তি ওনার সঙ্গে ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির, উনি মহেশ ভাট। ভরত শাহকে প্রশ্ন করেছিলাম যে, ভরত ভাই, এই অভিযোগ যেটা আপনার বিরুদ্ধে, সেটা কি সত্যি? উনি আমার হাত ধরেন, আমার চোখের দিকে তাকান আর বলেন, মহেশ ভাই, আমি একজন সৎ মানুষ। তাহলে একজন মানুষ যখন সততার সঙ্গে অন্য একজন মানুষের চোখের দিকে তাকিয়ে এটা সত্য বলে, তার মধ্যে কিছু থাকে, ওই মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। একটা সুগন্ধ থাকে, একটা কান্না থাকে ওই স্বরে, যা আমাকে ছুঁয়েছিল। আমি একলা দাঁড়িয়েছিলাম যখন পুরো ফ্যাটার্নিটি দূরে চলে গিয়েছিল। সেই ভরত শাহ যিনি দাঁড়িয়ে থেকে অন্যদের তৈরি করেছেন। ইয়শ চোপড়া যদি ইয়শ চোপড়া হয়, সেটা ভরত শাহর সাপোর্টে। এমন হাজার মানুষ আছেন যাদের উনি খারাপ সময় সাপোর্ট করেছিলেন। ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ এটাই যে উনি কোনো আন্ডারওয়ার্ল্ডের মানুষের সঙ্গে 1.2 মিনিট এরকম কোনো কথা বলেছিলেন। এখন কোর্ট কাছারির প্রসেস শুরু হওয়ার আগেই তো আপনি ওই ব্যক্তিটাকে পুরো মিডিয়ার সামনে অসম্মান করতে শুরু করেন। আর পুরো ফিল্মি সমাজ এমন গা বাঁচিয়ে চলল ওই মানুষের থেকে যে ওদের গা বাঁচানো আর ফিল্ম ইন্ডাস্ট্রির চুপ থাকাটা একটা প্রমাণ হয়ে উঠল যে হ্যাঁ, দেখুন এ কেন পালাচ্ছে, এ চুপ কেন আছে। তো ওনার এই নীরবতাই সেই সময় এই কলঙ্ক লাগতে দিয়েছে। যদি ওই লোকেরা যাদের উনি হাত ধরে সাহায্য করেছেন, ওনার ওই প্রোটেকশনের জন্য আসতো না, ওনার ক্রেডিবিলিটির জন্য আসতো। আর আমার তো সেই সময় ওনার সঙ্গে কোনো বিজনেস রিলেশনশিপ ছিল না, আজও নেই। কারণ যখনই আমি কাউকে সাপোর্ট করি, সেটা আমার রুটির কারণে একেবারেই নয়। আমি তো রুটি নাচ গান করে কামিয়ে নিতে পারি। নাচ গানে কামানো এই রুটি কিন্তু অনেক বেশি পবিত্র, কারণ আমরা মানুষের মনোরঞ্জন করে কামাই। আমিও তাই করি। আচ্ছা ভাট সাহেব, এটা কি সত্যি নয় যে ছোটা শাকিলের মতো মানুষ, দাউদ ইব্রাহিমের রাইট হ্যান্ড, ইন্টারভিউ দিয়ে মিডিয়া এটা বলেছেন যে হ্যাঁ, আমাদের ভারত শাহের সঙ্গে রিলেশন আছে, আমরা ওকে ফাইন্যান্স করেছি। চুরি চুরি চুপকে চুপকে ফিল্ম সম্পর্কে এটা প্রমাণ হয়ে গেছে যে আন্ডারওয়ার্ল্ড পয়সা লাগিয়েছে। রজতজি, আমি 97 থেকে ভরত শাহের অনেক আগেই অ্যারেস্ট হওয়া থেকে আমি কোন প্রাইম মিনিস্টারের দরজায় কড়া নাড়িনি? আপনি প্রশ্ন করুন আই কে গুজরাল সাহেবকে, আপনি গিয়ে প্রশ্ন করুন মিস্টার দেবেগৌড়াকে, আপনি গিয়ে প্রশ্ন করুন অটল বিহারী বাজপেয়ীকে, আপনি গিয়ে এদেরকে প্রশ্ন করুন, ওদের অফিসারদের কাছে জানুন। আমি এসে কি এরকম গন্ডগোল করা শুরু করিনি? মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডের একটা টেরার যেটা রয়েছে, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ঈশ্বরের দিব্যি এটাকে থামান, ভগবানের দিব্যি কিছু করুন। ওনারা শুনেও না শোনার ভান করেছেন আর বলেছেন স্টেটের সাবজেক্ট এটা। যদি আমি ওদের সঙ্গে কানেক্টেড হতাম,
তাহলে কি সলমান খান আর শাহরুখ খানের সামনে হাত জোড় করে বলতাম যে এসো ভাই প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করি, যদি এত ট্যারার থাকে? তাহলে সেই একজন ব্যক্তি আপনার পুলিশের মেশিনারির ওপরে, স্টেটের পুলিশ মেশিনারির ওপরে সন্দেহ থাকতে পারে, আপনার স্টেটের মাথার উপরে সন্দেহ থাকতে পারে, কিন্তু সেন্টারে একজন নিউট্রাল ব্যক্তি বসে আছেন, তিনি আমাদের প্রাইম মিনিস্টার। চলো তার কাছে যাই। আমি এমনটা কেন করি? এই জন্যই করি না, কারণ আমি নিজেও কখনো এই ডার্ক ফোর্সেস, ইন্টারনাল ফোর্সের সঙ্গে সম্পর্ক রাখিনি। হর সাহেব, হতে পারে আপনার কোনো কানেকশন নেই, কিন্তু আপনার আশেপাশে যত লোকজন আছে, নাদিমের একটা এক্সাম্পল আছে। নাদিম, যার উপর মার্ডারের অভিযোগ আছে, পালিয়ে গেছে লন্ডনে। আপনার খুব ভালো বন্ধু সঞ্জয় দত্ত, ফিল্ম স্টার, টাডার কেস চলছে ওর ওপর। আপনার খুব কাছের মানুষ তো। আমি কোনোদিন এটা বলিনি যে সঞ্জয় দত্তকে আপনারা ট্রায়াল করবেন না। আরে আমি কে এই সমস্ত কথা শোনার জন্য? আমার সঙ্গে সম্পর্ক আছে ওর সাথে, আমার মনে ভালোবাসা আছে। কিন্তু যদি কাল কোর্টে ওই পুরো প্রসেসের পরে ভগবান না করেন ওকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে আমি কি করব? বসে, বসে কাঁদবো? কিন্তু এর আগে থেকেই তো কোর্টের সিদ্ধান্ত শোনার আগেই তো আপনার কোনো অধিকার নেই যে সন্দেহের বশে কাউকে ক্রিমিনাল বলার। আমি তো এটাই বলি সবসময়। আমি একটা সিভিলাইজড সমাজের যে রুল, সেই অনুসারেই তো চলেছি। আমি পুলিশের ভার্শনকে গসপেলস ট্রুথ মানছি না, আমি মিডিয়ার ভার্শনকে গসপেলস ট্রুথ মানছি না। এই দেশে একটা সিস্টেম আছে। যতক্ষণ অ্যাপেক্স কোর্টে পুলিশের তদন্ত শুরু না হয়, ততক্ষণ আপনি ওই ব্যক্তিকে ক্রিমিনাল বলতে পারেন না। ভার সাহেব, অনেক কিছু জিনিসে আদালতে প্রমাণ করা যায় না, কিন্তু একটা ইমপ্রেশন থাকে, একটা পারসেপশন থাকে কিছু মানুষের সম্পর্কে। পারসেপশন তৈরি করা হয়। পারসেপশন যেভাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বানিয়েছে যে প্রতিটি মুসলমান হলো গিয়ে টেররিস্ট, আপনারা যে ইসলামোফোবিয়ার একটা পরিবেশ তৈরি করেছেন, সেটাও তো পারসেপশনই। যে কারণে দিনে দুপুরে একজন ভদ্র মুসলমানকে দাঁড় করিয়ে আপনি টেররিস্ট বলে গুলি করে দেন। পারসেপশনকেই তো ঠিক করতে হবে। পারসেপশন আমি আর আপনি চেঞ্জ করতে কিন্তু পারি। আপনার পারসেপশনও তো ভুল হতে পারে। আমার পারসেপশন অবশ্যই হতে পারে, সেই জন্যই তো আমি সব খুলে আপনাকে একটা বলছি। পুরনো কথা মনে করাচ্ছি। হ্যাঁ, বলুন। এটা পুরনো 31 আগস্ট 1997 এর একটা কাগজ, মুম্বাইয়ের। এটা হলুদ হয়ে গেছে, দেখুন। আপনার একটা আর্টিকেল রয়েছে এখানে, যাতে আপনি খুব প্রশংসা করেছেন গুলশান কুমারের। আপনি বলেছেন যে গুলশান কুমার সেলফ মেড একজন, ওনার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কোনো কানেকশন ছিল না, কিন্তু সত্যি তো এটাই যে গুলশান কুমারের হত্যা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশনের কারণেই হয়েছে। আগে গুলশান কুমারের কোনো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন ছিল না। দেখুন, বড় দুর্ঘটনা যেটা ঘটেছিল, মুম্বাইয়ের ট্র্যাজেডি, আমরা ফিল্মওয়ালাদের যে ও মারা গিয়েছিল, সে আমাদের ভাই ছিল। যার উপরে অভিযোগ, সেও আমাদের ভাই ছিল। এক তো গুলশান কুমার, যে আমাদের খুব কাছের লোক, ওর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন কখনো ছিলই না। ওর বিরুদ্ধে অভিযোগ যেটা এসেছিল যে খুবই একটা স্টেট লেভেলে যে ও সিস্টেমের যে অভিযোগগুলো থাকে, সেলস ট্যাক্সের মতো বা পাইরেসির এইসব। কিন্তু কেউই গুলশানজিকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড কখনো বলেনি এটা। ওনার শত্রুও বলতে পারবেন না যে গুলশানজি কখনো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড ছিলেন। ওকে কেন মারা হয় সবাই জানে, যে আবু সলিম, তা তার সঙ্গে যে শত্রুতা এই জন্য হয়ে গিয়েছিল যে উনি টাকা দিতে অস্বীকার করেছিলেন, তাই জন্য মারা হয়। তারপর ওকে সামনে রেখে আপনি পুরো মুম্বাইয়ের মানুষকে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় দেখান যে যদি গুলশান কুমারকে দিনে দুপুরে মারতে পারি, তাহলে তোমরা কে? আমাদের মারার ক্ষমতা আপনার পুলিশের বাঁচানোর ক্ষমতার থেকে অনেক বেশি স্ট্রং এবং উন্নত। ভাট সাহেব, আজও সেই একই কেস হয়। আপনার ওপর গুলি চালিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, আর ফিল্ম ইন্ডাস্ট্রিকে মেসেজ দেওয়া হয় যদি আপনি ভয় না পান তাহলে আপনার উপরে গুলি চলতে পারে। যদি আরে আপনি- আতঙ্কিত মানুষকে কি ভয় দেখাবে? ও তো আতঙ্কে আগে থেকেই আছে। ওদের কি ভয় দেখাবে? ভিজে যাওয়া মানুষ বর্ষাকে ভয় পায় না। ও পুরো ভিজে গেছে আর ভয়ও পায় না। আমাদের কাছে একটার পর একটা তথ্য রয়েছে, যেমন সেটা গোবিন্দা হোক বা সলমান খান হোক, এরা তো দেখুন, আপনার এই শোতে যখন আপনি গোবিন্দার এভিডেন্স প্রোভাইড করেন, তখন আমি নিজের ভুলটা মেনে নিয়েছি। কেউ যদি আমাকে এটা বলে যে আমার ভাই যে তার ওঠা বসা কোনো গ্যাংস্টারের সঙ্গে, আমি মানব না আমার পারসেপশনের ভিত্তিতে। কিন্তু যদি আপনি আমার পারসেপশনকে লজিক্যালি বদলে দেন, তাহলে আমি এত মূর্খটাও নয় যে দেখেও দেখব না। আমি আপনার শোতে আপনার সামনে আপনি যখন গোবিন্দার বিরুদ্ধে সব তথ্য পেশ করেছিলেন, আমি বলেছিলাম যে ওর উপস্থিতি ওই পার্টিতে বুঝতে পারছি না। অনেককেই বলা হয়েছিল ওরা যায়নি, আপনি কেন গেছেন? সামনে একটা কোয়েশ্চেন মার্ক লেগেছিল, কিন্তু সেখানেও ক্রিমিনাল নেক্সাস আপনি প্রুভ করতে দেখুন, পারেননি। আপনি তো দাবি করেছেন, আপনি সরকারের কাছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে বারবার এটা বলেছেন যে মুম্বাই ইন্ডাস্ট্রিতে এরকম নেক্সাস আছে, তার জন্য কিছু করা উচিত। তাহলে আপনারা কি চুপ করে আমি থাকবেন? গিয়ে এল কে আডবাণী সাহেবের সঙ্গে দেখা করে বলেছিলাম, যখন ভরত শাহ অ্যারেস্ট হয়, আডবাণী সাহেব
ভরত শাহর বিরুদ্ধে আপনি ভালো করে তদন্ত করুন প্লিজ। আমি চাই যে শ্বেতপত্র প্রকাশ হোক, যাতে এটাও ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝতে পারুক যে আমরা কার সঙ্গে বসছি, কার সঙ্গে খাবার খাচ্ছি। আমাদের কাছে তো হাফ ইনফরমেশন থাকে, পুরো ইনফরমেশন তো আপনাদের কাছে আছে। উনি সম্মানের সাথে আমার চোখে চোখ রেখে এটাই বলেছিলেন, পেছনে বল্লভভাই প্যাটেলের ছবি ছিল। উনি বলেছিলেন যে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব যখন আপনার স্টেটের বড়, যে খুব বড় ইম্পর্টেন্ট পজিশনে বসে রয়েছে, যার হাতে পুরো প্রশাসনের দায়িত্ব, তিনি নিজেই ওদের সঙ্গে কানেক্টেড। আমি বলেছিলাম যে তাহলে আমি সরে যাচ্ছি, আমার বাচ্চাদের বিষ খাইয়ে দিচ্ছি, আমি নিজের রেস্ট কেটে বসে যাচ্ছি, এর চেয়ে বড় কোনো অফিস তো আর নেই। উনি হেসে বলেছিলেন যে দেখো, কিছু অপ্রিয় সত্য থাকে যেগুলো আপনাকে মেনে নিতে হয়। যদি এই কেস সেন্ট্রালের কাছে চলে আসে, ভরত শাহের কেস, তো আমরা সিবিআইকে অ্যাক্টিভেট করে এর তদন্ত করতে পারি। আমি প্রতিটি স্টেজে, প্রতিটি ফেজে, প্রত্যেক প্রাইম মিনিস্টারের কাছে, যারা আলাদা আলাদা পলিটিক্যাল পার্টির ছিল, তাদের সঙ্গে দেখা করে বলেছিলাম যে সন্ত্রাসবাদী বাড়ছে, আন্ডারওয়ার্ল্ড আমাদের সমাজে প্রবেশ করে ফেলেছে, এর শিকড় এত গভীর চলে গেছে যে কাল আপনি বুঝতেও পারবেন না বন্ধুকে আর শত্রুকে। আর এটাই হয়েছে আজকের দিনে। এমন পরিস্থিতি যে পুলিশের মধ্যে কে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কখনো একজন বয়ান দেয় যে অমুক পুলিশ অফিসার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, কখনো অন্যজন দেয়। তো কথাটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নয়, যে শাসক, যে ল অ্যান্ড অর্ডার ইম্পোজ করবে, যে ইনজেকশন দিয়ে আপনি আমার চিকিৎসা করবেন, সেটাই তো কন্টামিনেটেড রয়েছে, তার ভেতরেই বিষ আছে। তো চিকিৎসা কিভাবে হবে? আগে ওই ইনজেকশনটা ঠিক করুন, যেটা ব্যবহার করে আপনারা সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসতে ভরত চান। সাহেব, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন এসব নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে, নালিশ আছে। কিন্তু এখন একটা আমরা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর যখন ফিরবো তখন মহেশ ভাটকে প্রশ্ন করব ওনার এসব কর্মকাণ্ড নিয়ে। আপকে আদালতে আজ অভিযোগ আর প্রশ্নের ঘেরাটোপে রয়েছেন বিখ্যাত প্রডিউসার, ডিরেক্টর, রাইটার মহেশ ভাট। আপকে আদালতে পরের অভিযোগ মহেশ ভাটের উপর। আপকি আদালতে প্রডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খবরের শিরোনামে থাকার জন্য সব সময় বিতর্কের সাহায্য নেন। ভাট সাহেব, আপনাকে একটা লেটেস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনার ওপর হামলা হয়, একজন হামলাকারী এসে আপনার অফিসে গুলি চালায়, গ্যাংস্টার পরিষ্কার করে বলে যে আপনার প্রাণ নিতে চায়, কিন্তু আপনি সিকিউরিটি নিতে অস্বীকার করে দেন। অবশ্যই আমি অস্বীকার করি। আমি এই কারণেই অস্বীকার করি, কারণ আমি মনে করি যদি সেকুলারিজমের লড়াই আমার লড়াই হয়, তো আমার প্রাণ বাঁচানোর জন্য একজন ৫,০০০ মাইনে পাওয়া যুবককে বিপদে ফেলে দিয়ে আমার প্রাণ সে কেন বাঁচাবে? আমি মনে করি না যে আমার প্রাণ এতটাও গুরুত্বপূর্ণ, এত ইম্পোর্টেন্ট যে কেউ সেটা বাঁচানোর জন্য নিজের প্রাণ কিন্তু দিয়ে ভাট দেবে। সাহেব, যদি ভগবান না করুন কিছু ঘটে যায়, কেউ গুলি চালায়, আপনার যদি চোট লাগে, তো সব অভিযোগ পুলিশের উপর আসবে যে পুলিশ আপনাকে সিকিউরিটি দেয়নি। এই জন্যই হয়তো, এই জন্যই আমি ওর কথা ফেলে দিইনি। ফাইনালি কথা হয় যে দেখুন, আপনি তো মানছেন না, কিন্তু আমরা আপনাকে সিকিউরিটি এই কারণেই দিচ্ছি, কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল ডিউটি, আমাদের কর্তব্য এটা। যদি আপনার সামান্য ক্ষতি হয়, আমাদের চাকরি তখন বিপদে পড়বে। তাই আপনি জেদ করবেন না, আপনি নিয়ে নিন। তো আমি হ্যাঁ করেছি। অনেক সময় মানুষ মনে করে এই সব কিছু আপনি গিমিকের জন্য করেন, পাবলিসিটির জন্য করেন। প্রতিদিন কাগজের ফ্রন্ট পেজে মহেশ ভাটের খবর ছাপানোর ৩০ জন্য। বছরের যে জীবন, সেটা শুধু কন্ট্রোভার্সিতেই চলতে পারে না। ৫০-এর বেশি সিনেমা বানিয়েছি, যার স্মৃতি এখনো মানুষের মনে টাটকা আছে। কিছু তো করে থাকবো। আরে কিছু তো আমি করেছি। শুধু ব্লাফ আর ব্লাস্টারে ৩০ বছর আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটানো যায় না। কিছু করতেও হয়, কিছু দিতেও হয়। সমাজ আপনাকে ৪ আনাও দেবে না যতক্ষণ না আপনি তাকে ৳১ দেবেন। কিন্তু সমাজ আপনাকে সবকিছু দেয় যতক্ষণ না আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন। কন্ট্রোভার্সিতে আপনার মনোযোগ কিছুক্ষণের জন্যই ওই প্রোডাক্টের দিকে নিয়ে যেতে পারে। আসলে ওই ২.৫ ঘন্টা যেটা অন্ধকারে হয় না সিনেমা হলে, সেটাই হলো যা আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যায়। প্রোডাক্টের গুণ যতক্ষণ দর্শক পর্যন্ত পৌঁছাবে না, সেটাও অন্য দর্শকের মুখ থেকে আপনার দোকানে চলতে পারে না। কন্ট্রোভার্সি করে কিচ্ছু লাভ দর্শকদের নেই। প্রশ্ন করবে এই বিষয়ে, ওনাদের মনে কি প্রশ্ন আছে, কি অভিযোগ আছে? হ্যাঁ, আপনি লাস্ট রোতে। আপনি একটি ফিল্ম বানিয়েছিলেন ড্যাডি, আর আপনি আজকাল যে মুভি বানাচ্ছেন মার্ডার, তো স্ট্যান্ডার্ড এত ডিক্রিজ হচ্ছে কেন? আপনি বলছেন ডিক্রিজ হয়ে গেছে, বক্স অফিস বলছে ইনক্রিজ হয়ে গেছে।
কিন্তু আজ তো আপনি বলছেন যে ড্যাডি দেখা উচিত, কিন্তু দেখে তো দর্শক মার্ডারই। এটা বাজারের বাস্তবতা হলো। যখন ড্যাডি বানাই আর বক্স অফিসে রিলিজ করি না, তখন ওটা সুপার ফ্লপ ছিল। টেলিভিশনে চলেছিল। লোকে প্রশংসা করে তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। দেখতে যায় কিন্তু তারা মার্ডারি, যেটাকে মানুষ রোজ নিন্দে করে কিন্তু টিকিট কেটে দেখে তারা। টিকিটের পরে ডিভিডিও কিনেছে আর মিউজিক তো আজও কিনছে। এটাই বাজারের সত্যতা। আর হিন্দুস্তান, যে 1990 হিন্দুস্তান এবং 21st সেঞ্চুরির হিন্দুস্তান এখন বদলে গেছে, পৃথিবী বদলে গেছে। এমটিভি, চ্যানেল ভি আসার পরে আপনাদের ঘরের অনেক পরিবর্তন এসেছে। যে ধরনের কাপড় আপনারা পরেন, যে ধরনের আমাদের বাচ্চারা কাপড় পরে, এই জীবনযাপনের সবকিছুই এখন বদলে গেছে। সমাজ এইভাবেই তো বদলে যায়। সেটাকে আপনি ডিটোরিয়েশন বলে মনে করেন, কিন্তু আমার জন্য তো বক্স অফিসের ভিত্তিতে এবং ব্র্যান্ডের পজিশনের ভিত্তিতে এটাকে আমি একটা গ্রোথ বলি মনে করি। ভাট সাহেব, আপনি সমাজ বদলানোর কথা বলছেন। আমার তো মনে হয় আপনি বদলে গেছেন। আপনি ভালো ফিল্ম বানাতেন সারাংশের মতো, কিন্তু এখন আপনি মার্ডার বানাচ্ছেন, জহের বানাচ্ছেন। দেখুন, আপনি দেখুন, যারা হাততালি দিচ্ছে না তাদেরকে একবার বলুন না নিজের ভেতরে উঁকি মেরে একবার দেখার জন্য, যে যদি চয়েস থাকে জখম দেখার আর মার্ডার দেখার, তাহলে কোনটা দেখবে? ওরা দেখবে মার্ডার। জখম যদি দেখতে হতো তাহলে জখম সুপার ফ্লপ হতো না। জখমে 3.5 কোটি টাকা আমরা নিজের ঘর থেকে লাগিয়েছি, যেটা রিকভারি হয়নি। সির্ফ 60,000 টাকার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আর ওই যে সার্টিফিকেট পায় সেটা দেওয়ালে টাঙানো, আর মেডেল পেয়েছিলাম। কালো হয়ে গেছে সময়ের সাথে সাথে। তো এখন আপনি এমন ফিল্ম বানান যেটা বিক্রি হয়। তো আপনি প্রডিউসার ডিরেক্টর কম আর ব্যবসায়ী বেশি হয়ে হ্যাঁ, গেছেন। একদম। আপনি একদম ঠিক বলেছেন। আমি ফিল্ম ব্যবসার জন্যই বানাই, বক্স অফিসে সাফল্যের জন্যই বানাই। বাকি যে তৃষ্ণা, যে ইচ্ছে সমাজ সেবার জন্যে, আমি কখনো রাজস্থান নিয়ে ফিল্ম বানাই, কখনো আমি উড়িষ্যার সাইক্লোন নিয়ে ফিল্ম বানাই, কখনো আমি জামিয়াতে উলমা হিন্দের হিস্ট্রি ক্রনিকল করি। আজকাল আসাম নিয়ে ফিল্ম বানাচ্ছি এখন। আমি এই কথাটা বুঝে গেছি যে কিছু জিনিস এমন হয় যেটা মানুষ পাবলিকের সামনে বাহ বাহ করবে, কিন্তু কিনবে না কখনো। যেমন ক্লাসিকের তারিফ লোকে করবে, কিন্তু কেনে জেমস হেডলি চেজ। আপনি ফিল্ম বেচুন, তাতে আপত্তি নেই, আমাদের কোনো অসুবিধাও নেই। আপনি ফিল্ম বিক্রি করার জন্য যা ইচ্ছে করুন, কিন্তু এত বেশি অশ্লীলতাও দেখাবেন না যেটা আমরা বোন ভাই মা বাবা সবাই মিলে দেখতে না পারি। মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত আপনার। আসলে কি জানেন তো, একটা কথা আমি খুব সোজাভাবে আপনাকে বলতে চাই। এই ফিল্ম যেগুলো আমি বানাই, সেটা আমি হিন্দুস্তানের সেন্সর বোর্ডকে দেখিয়েই তো তার সার্টিফিকেটটা নিয়ে সিনেমা হলে রিলিজ করাই, তাই না? এটা একটা লম্বা লিগ্যাল প্রসেস। তাহলে আমাদের সেন্সর বোর্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, যারা এমন বাজে ফিল্ম অ্যাপ্রুভ করে। আমার কোনো আপত্তি নেই এতে। এমনিতে আমি আপনার ফ্যান, কিন্তু যেটা ভুল সেটা ভুলই। আপনার ফিল্মে অকারণে অঙ্গ প্রদর্শন বোধহয় আর আপনার নামটা অশ্লীলতাও কি? খুব বেশি কি নাম থাকে। আপনার? শবনম খান। শবনম খান। আমি 50-এর বেশি ফিল্ম বানিয়েছি। বোধহয় আপনি মার্ডারের কথাই বলছেন বা স্যার, জেসামের আমি কথা বলছেন। জখমের কথা বলছি। আপনি যে বললেন না যে জখম ফিল্ম কেউ দেখেনি, আমি কিন্তু জখম ফিল্ম দেখেছি। বাইরে সিনেমা হলে সার্টিফিকেট দেওয়া থাকে এ অনলি ফর অ্যাডাল্টস। আপনারা এই বিষয়ে ধারণা পেয়ে যান ক্রিটিক্সের মাধ্যমে যে পিকচারে কি রয়েছে। আপনি দেখবেন না। এই দেশে যেখানে প্রত্যেকটা মন্দিরের গায়ে সেক্সুয়াল পশ্চার আঁকা আছে, সেই দেশে যেখানে বাচ্চনায়কে সম্মান করা হয়, এই হোলিয়ার দেন দাও অ্যাটিটিউড মানুষের এমন অনুষ্ঠানকে নষ্ট করার জন্যই তো হয়। নিজের জীবনে মানুষ কেমন হয় তারা নিজেই তো জানে। আপনার এই ধরনের সিনেমা পছন্দ না, নয়, আমি সেটা- আপনি সেটা দেখবেন না। আপনার এই ধরনের সিনেমা পছন্দ না হলে দেখবেন না। কিন্তু যদি এই হলে একজন ব্যক্তিও থাকে যে দেখতে চায়, আপনার কোনো অধিকার নেই তাকে আটকানোর। এই কথাটা মনে রাখুন। এটা খুব অশ্লীল ফিল্ম, আপনি দেখবেন না। আমি শুধু ওই একজন ব্যক্তির জন্য ফিল্ম বানাচ্ছি, বাকি 99 জনের জন্য নয়। এই অধিকারটা আমার কাছে আছে না নেই? ভাট সাহেব, যদি এমনটাই হয়, আপনি মনে করেন আপনার ফিল্ম অশ্লীল নয়, তো আপনি নিজেরই একটা ফিল্মের নাম ব্লু ফিল্ম রেখেছিলেন, আর পরে তা চেঞ্জ করে দেন। এখন যারা কলিযুগ দেখেছে তারা আমার চোখে চোখ রেখে বলুন তো ওতে অশ্লীলতা আছে? ওতে একেবারেই অশ্লীলতা নেই। কারণ ইনফ্যাক্ট অশ্লীলতা ছিল নীল আর নিকিতে, যেটাকে আপনারা পারিবারিক ফিল্ম বলেন।
আপনাদের পারসেপশন হয়ে যায়, আসলে পারসেপশন তৈরি করা হয়, মিডিয়া করে দেয়। আপনারা এত অন্ধ হয়ে যান যে কলিযুগ, যেটা নাম প্রথমে বুল ফিল্ম রেখেছিলাম, বলেছিলাম বুল ফিল্ম টাইটেল হবে, তো তেমন সব দর্শকরা দেখতে আসবে না ওটা, কারণ ওটা পর্নোগ্রাফির বিরুদ্ধে একটা ফিল্ম ছিল। ওই ছবিতে সেন্সর সার্টিফিকেটে একটাও কাট ছিল না, আর ওটা খুবই মিডল ক্লাস স্বচ্ছ ফিল্ম ছিল। কিন্তু পরে মনে হয়েছিল ব্লু ফিল্ম নামে ভুল সিগন্যালটা যাবে, তাই আমরা টাইটেলটা চেঞ্জ করে দিই। যেমন এ ড্রেস, মানে পরে আজকালকার হিরোইনরা, ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি সবকিছু ক্যাচ করে নেয়, ছোট মেয়েরা। তো এমন ড্রেস পরানোটা কি ঠিক হয়? এমন মানে কেমন? আপনার না, ফিল্মে উনি আপনার বলছেন যে ফিল্মে আপনার যেরকম ফিল্ম খুব ভালো, থাকে কিন্তু না? কাপড় একটু পুরোটা পরিয়ে হ্যাঁ, দিন হ্যাঁ, মেয়েদের, হ্যাঁ, এই আর সেরকম কি। সেটাই বলছি। আমার কথাটা হলো, না, না, ১ সেকেন্ড। অ্যাকচুয়ালি যদি ওটা আপনি ইন্ডিয়ান স্টাইলে পরাতেন, তাহলে কি আমাদের ভালো লাগতো না? আমাদের চেষ্টা থাকে যে আমরা সালোয়ার কামিজ পরাবো, কিন্তু হিরোইন আমাদের বলে যে আমাকে আউট করা থেকে ইন্টারেস্টেড আছেন নাকি আপনি? আমাদেরও ওই রকমই কাপড় বানান যেমন রাখি সাওয়ান্ত পরে। ঘর সাহেব, মোকদ্দমা এখন একটা ইন্টারেস্টিং অবস্থায় দারুণ। আছে, কিন্তু আমাদের একটা ব্রেক নিতে হবে, আর ব্রেকের পর যখন ফিরবো তখন আপনাকে জিজ্ঞেস করব সেই সেকুলারিজমের বিষয়ে যা নিয়ে আপনি বড় বড় দাবি করেছেন। আপকে আদালতে আজ মোকদ্দমা চালাচ্ছি প্রডিউসার ডিরেক্টর মহেশ ভাটের ওপর। জনতার পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে আর ওনার বিভিন্ন কাজ সম্পর্কে জবাব চাওয়া হচ্ছে। পরের অভিযোগ মহেশ ভাটের ওপর। आपकी আদালতে প্রডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সেকুলারিজমের নামে রীতিমতো দোকান চালান। ভট সাহেব, এটা কি সত্যি যে আপনি এমন একটা ইমেজ বানাতে চান যাতে এই দেশে আপনাকে মুসলমানদের মসিহা মনে করা হয়? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে, ধরুন যদি এটা মেনেও নিই, তাহলে এর থেকে সুবিধা আমি কোন ক্ষেত্রে পেতে পারি? কোন গদির ওপর বসে আমি রাজত্ব চালাবো, হ্যাঁ? সেটাই তো জানতে চাইছি আমরা, কোন গতিতে পৌঁছতে চাইছেন না, আপনি? দেখুন সব 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 কাজ মানুষ কোনো মোটিভ নিয়েই করে, তাই না? আমার প্রয়োজন আছে আমি সেকুলারিজমের কথাটা বলি, কারণ আমার শৈশবে একটা অন্যায়ের সাথে জুড়ে রয়েছে। আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছিলাম যেখানে আমার মা-বাবা আসলে এই ফান্ডামেন্টালিজমের শিকার হয়েছিলেন। আমরা যখন মাইনরিটিজদের কথা বলি, তখন আমি হিন্দুস্তানে সেকুলারিজমের কথা বলি। আমি হিন্দুস্তানের কথা বলি। আর আমরা এই যে যে এই যে সাফারিং, এটা আমি কোনো বই পড়ে তো নয়। এটা ভোগ করেছি। আমি জীবনটা কাটিয়েছি। নিজে কাটিয়েছি যেটা, আর সেটা নিয়েই তো চিন্তা করি। ভাট সাহেব, কথা তো আপনি হিন্দুস্তান নিয়ে বলেন, ভারত নিয়ে বলেন, কিন্তু আপনার যে ভালোবাসা সেটা প্রকাশ করেন আপনি পাকিস্তানের মাটিতে গিয়ে। পাকিস্তান ভাই একটা সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের মাথা ছিলেন যার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি তো বলতেন যে ৬ মাস আমি পাকিস্তানে গিয়ে থাকতে চাই যখন ভাগাভাগি হয়। পাকিস্তানের আজও আমার এক মা থাকেন, যাকে আমি নতুন করে এক মা পেয়েছি, হামিদ হারুন, যিনি দাবানের সিইও। ওনার মা, যিনি আমাকে নিজের ছেলে বলে মেনেছেন। যখন আমার উপর গুলি চলে তখন ওখানে ফোনেতে উনি দোয়া পড়েন আমার জন্য। আমি ওই ট্রাইবালিজমকে সাপোর্ট করি না, যেটা বলে না যে যতক্ষণ না আপনি পাকিস্তানে গিয়ে গালি দেবেন, যতক্ষণ না আপনি পাকিস্তানকে বরবাদ করার কথা বলবেন, ততক্ষণ আমরা আপনাকে একজন প্যাট্রিয়টিক ইন্ডিয়ান কিন্তু মনে ভাট করি না। সাহেব, হিন্দুস্তানের শিল্পীদের পাকিস্তানে গিয়ে কিন্তু পারফর্ম করার অনুমতি নেই। ওরা নিজের কনসার্ট করতে পারে না, শোজ করতে পারে তাহলে না। এর মানেটা কি এই যে যেহেতু ওরা একটা খারাপ আচরণ করছে, আমাদেরও খারাপ হয়ে যেতে হবে? আমরা তাহলে বড় কিভাবে হব? যদি আমি বড়ই হই, তাহলে আমাদের বড় হয়ে ওদের হাত ধরে ওদের সঠিক পথে আনতে হবে, যে পথে আমরা আশা করব যে ও চলবে। সেই জন্য আপনি কখনো শোয়েব আখতারকে আপনার ফিল্মে নিতে চান, কখনো আপনি পাকিস্তানের অ্যাক্ট্রেস মীরাকে আপনার ফিল্মে নিয়ে আসেন। একদম, কারণ আমার মনে হয় যে আমাদের প্রাইম মিনিস্টার মনমোহন সিং আমাকে বলেছিলেন যে দাদা, থ্রু দ্য পারফর্মিং আর্টস, সিনেমার মাধ্যমে আপনি সম্পর্ক জুড়ছেন, আর আমি সেটাই করেছি যেটা আমাদের বড়রা বলেছেন, যেটা অটলজি বলেছিলেন যে ভাই সাউথ এশিয়ান ইউনিয়ন কিভাবে হবে।
তার কল্পনা তো আমরা করব, কিন্তু বাস্তবে আমরা তো ওদের জন্য কিছু করতে তৈরি নয়। তো এটা তো হতেই পারে না যে একদিন সকালে আপনি উঠবেন আর সাডেনলি সাউথ এশিয়ান ইউনিয়ন হয়ে যাবে। তার জন্য কাজ করতে হবে এবং কাজ এভাবেই হয়ে থাকে, সম্পর্ক এইভাবেই জুড়তে হয়। সাহেব, আপনি কাজ করছেন নাকি আপনি ফিল্মের জন্য পাকিস্তানে মার্কেট খুঁজছেন? আগে না, পাকিস্তানে মার্কেটই নেই। আর পাকিস্তানে যদি মার্কেট থাকে তো বড় স্টার ফিল্মের জন্য রয়েছে। ওরাও এখানকার লোকেদের মতনই বড় স্টার কাস্টের ইন্টারেস্টেড। আর ওই দিল্লি অনেক দূর, পাকিস্তান খুবই ক্যালিব্রেট ওয়েতে নিজেদের দরজা খুলে ভারতীয় সিনেমার জন্য। কিন্তু হ্যাঁ, আমার কাছে পাকিস্তানি ট্যালেন্ট ওখানে আজকের দিনে যারা অ্যাভেলেবল, তাতে এখানের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব লাভ হয়েছে, এটা ভুললে চলবে না। ওখানকার মিউজিক আমরা এনেছি, মার্ডার দেখে নিন, জাহের দেখে নিন, এখন আমাদের যে গ্যাংস্টারটা দেখে নিন একবার। সমস্ত ট্যালেন্ট আমরা যা পাকিস্তান থেকে এনেছি, তার গান বানিয়েছি। আমরা সেই গানকে আমরা রি-ইনভেন্ট করে প্রেজেন্ট করেছি। আর আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি একটা ফ্লারিশিং সেই জন্য বিজনেস। আপনি পাকিস্তানের আর্টিস্টদের এখানে আনেন, তাদের সাহায্য করেন, স্টার বানান, যাতে আপনার যে সেকুলারিজমের এজেন্ডা আছে সেটা একটু গতি পায়। না দোকানও চলে, আর সেকুলারিজমের এজেন্ডা গালি কবে থেকে হয়ে গেল? এটা আমি বুঝতে পারি না যে গান্ধীজির বৈশিষ্ট্যকে আক্রমণ করাটা দেশভক্তির লক্ষণ আবার কবে থেকে হলো? আপনার যারা বিরোধী তারা এটাকে সুডো সেকুলারিজম বলে। একটা শের আছে সাহেব, আমি তাতেই জবাব দিচ্ছি, হয়তো একটু অন্যরকম লাগবে। कि क्यों अपनी तरह जीने का अंदाज छोड़ दें, क्या है हमारे पास इस अंदाज के सिवा। ব্যাস এই ভাবনাই আছে আমার কাছে। আমি নিজের ভাবনা কখনোই ছাড়ব না। আপনি আমাকে নিজের বাড়ির চৌকাঠে দাঁড়াতে দেন বা না দেন, সেটা আপনার ইচ্ছে। এটা আমার ভাবনা। 57 ইয়ার্স আমি জীবন কাটিয়ে নিয়েছি। আমি নিজের শর্তেই জীবনটা কাটাবো। আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। আমি নাচ, গান, পিকচার বানিয়ে নিজের রুটি কামাই। কিন্তু সেকুলারিজমের স্লোগান দিয়ে আমি কোনো রাজ্যসভা, কোনো লোকসভা বা কোনো পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে ওঠা বসা করা এসব পছন্দ করি না। আপনি এই সমস্ত কথা কি দর্শকদের সামনে সবার মন রেখে বলছেন, নাকি আপনি এইসবের ব্যবহার কোনো রাজনৈতিক জীবনের জন্য করবেন না? যেদিন করব আমার টাক মাথা আর আপনার জুতো। আমার খুবই দুঃখ হয় যে আপনি একজন বড় ডিরেক্টর প্রডিউসার হয়েও আপনি মাইনরিটির কথাই শুধু বলেন, শুধু এক পক্ষের কথাই বলেন মাইনরিটির, অন্য পক্ষের কথা ভাবেনই না। যেমন কাশ্মীরিদের সাথে যে বেচারি পণ্ডিতেরা আছেন, তাদের সাথে এত খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, ওদের বোন মেয়ে বউদের কত দুঃখ ব্যথা, তাদের পক্ষে অন্য পক্ষের কথা বলেন না। তেমনি পাকিস্তানেও একজনই ছিল, তাকে সরিয়ে দিয়েছে। এসব ঘটনা তো দেখেন না। মাইনরিটি নিয়ে এক পক্ষ কেন দেখেন আপনি? আপনি আয়নায় শুধু একটা দেখি কেন দেখেন? খারাপ লাগে আপনার মতন একজন মহান ব্যক্তিকে মাইনরিটিকে হায়ারার্কিতে সবচেয়ে উপরে রাখতে দেখুন, দেখে। আপনি প্রশ্নও করলেন হ্যাঁ, হয়ে আর গেছে। আপনি জাজমেন্টও দিয়ে দিলেন। জাজমেন্ট আমি কোথায় না, না, দিয়েছি? আপনি আমাকে বলতেই তো দিলেন না। আরে বাবা, আমি আপনি শুধু শুরু প্রশ্ন করে করলেন। গেছি। আপনার মাথায় জাজমেন্ট অলরেডি বসে না, না, রয়েছে। এই ধরুন আপনাকে একটি কে ছেলে বলে দিলে- দিল যে পনুন কাশ্মীরের কজ নিয়ে আমি আওয়াজ তুলিনি? আমি একাই সেই মানুষ যে শুরু থেকেই, যখন থেকে কাশ্মীরি পণ্ডিতদের ইস্যু হয় তখন থেকে আজ পর্যন্ত আমি আওয়াজ উঠিয়েছি। আপনাদেরকে কে বলল যে পাকিস্তানের যে মন্দির ভাঙা হচ্ছে তাই নিয়ে আমি আমার যে পাকিস্তান, আমার যে বন্ধুরা রয়েছে ওখানকার যে মিডিয়ার মানুষ আছে তাদেরকে আমি চিঠি লিখিনি, তাদেরকে বলিনি যে এদের বিরুদ্ধে আওয়াজ ওঠাও, যাতে আমরা এই এম্বারাসমেন্ট থেকে বাঁচতে পারি? মানে প্রত্যেকটা কথাই কি যখন আমরা বলি সেটা প্রেস রিলিজ করে আপনাদেরকে বোঝাবো? যদি আমি এরকম করি তাহলে আবার অভিযোগ করবেন যে আপনি এসব পাবলিসিটির জন্য করছেন। আমি কিছু করলে বলেন পাবলিসিটির জন্য করছে, যখন করে বলি না তখন বলেন যে কিছু করি না। তাহলে কি করবো, মরে যাবো? না না, এটা তো কোনো কথা হলো না, আমি এমন কিছু বলিনি। আরে করবোটা কি? যখন আমি করি তো এরা বলে পাবলিসিটির জন্য করছে, আর যখন আমি গোপন রাখি আপনারা বলেন এরা করেই না। তাহলে কি করব ভাই, আমাকে বলো দেখি। আরে কতদিন আমি দাঁড়িয়ে প্রতিটি পদক্ষেপে জীবনে কৈফিয়ত দিয়ে যাব? জখম বানালে চলবে না, মার্ডার বানালে নি জুতো মারবেন। আরে করবোটা কি আপনারাই বলুন না। বলার কথা তো আপনার। আরে আপনারা বলুন, এখন আপনাদেরকে প্রশ্ন করছি তো। জখম আপনারা দেখতে যান না, মার্ডার বানালে এইরকম অনুষ্ঠানে দাঁড়িয়ে অপমান করে যান আপনারা। কি করব আমরা? আর যদি কিছু করি তাহলে বলবেন পাবলিসিটির জন্য করছি আমরা। ভাট সাহেব, মনে হচ্ছে আপনি সব দিক থেকেই ফেঁসে আছেন। আপনি এখানে এসেছেন বলেই এই প্রশ্নটা আপনাকে করছি। আরে এর থেকে তো ভালো ছিল
ওই রবি পূজারি গুলি মেরে দিত। ধ্যাৎ, তোমাদের উপর বিশ্বাস ছিল, তোমরা পাশে থাকোনি। হাট! আমি একলা ছিলাম, একলাই চলবো, আপনাদের এন্ডোর্সমেন্ট দরকার নেই। ভট্ট সাহেবের ওপর আমরা জনতার পক্ষ থেকে অভিযোগ এনেছি, জবাব চেয়েছি। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের এই মোকদ্দমায় জনতার জাজ জাভেদ নকভির রায়দান। আপকে আদালতে আজ আমরা মহেশ ভাটকে প্রশ্ন করেছি ওনার আন্ডারওয়ার্ল্ড কানেকশনের বিষয়ে। আমরা জানতে চেয়েছি উনি দাউদ ইব্রাহিমের জন্য কাজ করেন কিনা। আমরা মহেশ ভাটকে প্রশ্ন করেছি ওনার সুডো সেকুলারিজম সম্পর্কে। মহেশ ভাটকে প্রশ্ন করেছি ওনার সেই আচরণ সম্পর্কে যা সবসময় কন্ট্রোভার্সি তৈরি করে। আপকে আদালতে এখন সময় হয়েছে আজকের মোকদ্দমা নিয়ে আজকের জাজ জাভেদ নকভির রায়দানের। মহেশ ভট্ট সাহেব হচ্ছে একজন ভালো ফিল্ম মেকার, সফল ফিল্ম মেকার। দুভাবে আমার মনে হয় আপনার কথাটা বলা যায় বা বুঝে নেওয়া যায়। এক ধারে আপনি বলেছেন যে মহরমের মর্মান্তিক আওয়াজ আপনার হৃদয়ে বসে আছে, আর অন্যদিকে গণপতির মন্দিরের মোদকের স্বাদ আপনার মুখে লেগে রয়েছে। ঠিক আছে, আসলে এখানে যেটা দেখতে পেলাম তাতে এই শেরটা তো একদম উপযুক্ত মনে হয় যে कि जाहिदे तंग नजर ने मुझे काफिर जाना और काफिर ये समझता है मुसलमान हूं मैं। দারুণ দারুণ। আমার মনে হয় এটা আপনার জন্য। কিন্তু একটা পরামর্শ দেব সাথেই, এই আদালত চায় যে আপনি এই পরামর্শটা মনোযোগ দিয়ে শুনুন। আপনি এটা তো বলে দিয়েছেন যে আপনার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের উকিলের সাথে আপনার কিছু সম্পর্ক অবশ্যই আছে। এটা প্রমাণ হয়ে যায় যখন আপনি বলেন যে মজিদ মেননের সাথে, মানে মজিদ মেমনের সাথে আপনার বন্ধুত্ব আছে। তো এই বিষয়েও এলাহাবাদী বলেছেন যে कि पैदा हुआ वकील तो शैतान ने कहा लो आज हम भी साहिब औलाद हो गए। তো আদালত আপনাকে এই উপদেশ দেয় যে এই ধরনের উকিলদের থেকে একটু দূরেই থাকে। এটা সম্ভব নয়, ওরা আমার বন্ধু, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি প্রমাণ করতে পারবেন যে ওর কানেকশন আছে। কারণ আমার বন্ধু আমাকে বলেছিল যে মহেশ ভাই, যেদিন আমার কোনো কানেকশন দেখতে পাবেন আপনি নিজের হাতে আমাকে ফাঁসিতে চড়াবেন। আমার নিজের বন্ধুর কথায় বিশ্বাস আছে। এই বিশ্বাসের সাথে, এই আশার সাথে যে মহেশ ভাট ভালো ফিল্ম বানাতে থাকবেন, মানুষের মনোরঞ্জন করতে থাকবেন, কিন্তু একই সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে যে লড়াই, সেকুলারিজমের জন্য যে লড়াই, সেটা উনি লড়তে থাকবেন এবং দেশের জনতা ওনার পাশে থাকবে। আর ওনার কথায় কতটা সত্যতা রয়েছে, কতটা দুধ আছে, কতটা জল আছে, তার ফয়সালা আপনাদের মানে জনতার ওপর ছেড়ে দিলাম। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে, নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।